আমি এই জায়গাতে আলোচনায় আসবো যে সব দেশ এবার ভারতের কাছে সোনা গচ্ছিত রাখতে চাইছে ভারতের সিন্ধুকে। কিছুক্ষণ আগে আমি যে লিস্টটা পড়ছিলাম যে কোন দেশ কত নম্বরে রয়েছে, এবং অদ্ভুতভাবে এই লিস্টটা যখন আমরা দেখছি তখন ইউএসএ, জার্মানি, ইটালি আমরা বললাম, ভারত রয়েছে এই তালিকার 7 নম্বরে। কিরকম 876 টনের কিছু বেশি সোনা রয়েছে। এবং একটা অদ্ভুতভাবে এই চার্টটা যখন দেখছিলাম, ইউএসএ, জার্মানি, ইটালি, ফ্রান্স এই দেশগুলো রয়েছে 1 2 3 4, এটা হচ্ছে হাই ইনকাম গ্রুপ। তারপরে রয়েছে চায়না, আপার মিডল ইনকাম। সুইজারল্যান্ড রয়েছে তারপর 6 নম্বরে হাই ইনকাম, এবং ইন্ডিয়া লোয়ার মিডল ইনকাম বলে এই লিস্টটাতে দেখানো রয়েছে। কিন্তু ভারতের যে পরিমাণ সোনা এনলিস্টেড, কারণ এই জায়গাতে আমরা যে জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম যে শুধুমাত্র ভল্টে বা সরকারের ভল্টে রয়েছে এইরকমটা তো নয়, প্রচুর জায়গায় আরও হাউস হোল্ডের জন্য সোনা রাখা থাকে, প্রত্যেক বাড়িতে বাড়িতে রয়েছে, এবং ভারতেই বোধহয় এটা সব থেকে বেশি। আপনি যদি পুরো বিষয়টা একটু বলেন যে কোন হিসেবে ভারতের কাছে সব থেকে বেশি সোনা রয়েছে। সেদিনকে একটা সিআইএ এর একজন পুরনো মানুষ, তার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম খুব রিসেন্টলি, আমি ফরগট হিজ নেম। তো উনি ইন্টারভিউতে একটা দুর্দান্ত কথা বলেছে, ওয়াই ইন্ডিয়া ইজ স্টিল নট আ ভেরি ক্যাপচার্ড নেশন ফর আস। মানে কেন ইন্ডিয়াকে বুঝতে আমাদের এত কষ্ট হয়, তার কারণ কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার ডাইভার্সিটি, ইন্ডিয়ার রিলিজিয়াস প্র্যাকটিস সেটা নয়। তার কারণ হচ্ছে সব ক্ষেত্রেই ইন্ডিয়ার যে ইন্টেন্সিটিটা আছে না, ওই গভীরতায় ঢুকতে ঢুকতেই তোমার জীবন শেষ হয়ে যাবে, সিম্পল অ্যান্ড স্ট্রেট। কারণটা হচ্ছে, আমাকে একজন আমার গুরুদেব একটা কথা বলেছিলেন ভারতবর্ষ হচ্ছে লখনৌয়ের ছোটা ইমামবাড়ার একটা ভার্সন। কেন বললো, হরেক मोड़ पे जाओगे 4 রাস্তে मिलेंगे, 3 गलत 1 सही। अगर गलत রাস্তা पकड़े तो घूम के वहीं वापस आ जाओगे, ঘুরে ওখানেই ফিরে আসবে। আর যদি সহি রাস্তা পাড়া তাহলে আর একটু এগোবে, আবার ওখানে গিয়ে 4টে রাস্তা পাবে। সো দিস ইজ দ্য ডাইভার্সিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য নেশন। তো এখানে একটা জিনিস বোঝা খুব প্রয়োজনীয়, ভারতবর্ষে কিন্তু সোনাটা ইজ নট আ ট্রানজ্যাকশনাল ম্যাটার, অর ইট ইজ নট জাস্ট আ ট্রানজ্যাকশনাল ম্যাটার। ভারতের সোনাটা ইজ এ কালচারাল ম্যাটার। আমাদের দেশে বিয়ে হলে সোনা দেয়, জন্মালে সোনা দেয়, মানে মারা গেলেও কোথাও সোনা দেয় কিনা আমি জানি না, হতে পারে মৃত্যুর পরে সোনা পাস অন করে দেয়। এবং মানে সোনা কিন্তু আমাদের কাছে ইজ নট জাস্ট আ ট্রানজ্যাকশনাল প্রপার্টি, সোনা ইজ এ কালচার। এবার এটা যখন আমরা বললাম, খুব সহজভাবে বলে দিলাম সোনা ইজ এ কালচার, বাট তুমি ভেবে দেখো এই যে আনকাউন্টেবল অ্যাকাউন্ট যেটা তৈরি হচ্ছে। আমি সাউথ ইন্ডিয়ায় বহু সময় কাটিয়েছি, আমি সেখানে দেখেছি সাধারণ মানুষ একদম মানে হতদরিদ্র লাইফস্টাইল তাদের, কিন্তু হাতে কিন্তু একটা সোনার ব্রেসলেট, গলায় কিন্তু একটা সোনার চেন। এবার এই যে সোনাগুলো আছে, এইগুলো কিন্তু লোকের পার্সোনাল প্রপার্টি। কন্টিনিউয়াস এমন ফেজের মধ্যে দিয়ে লোকেরা যায়, তাদের সোনা মানে ইউ ক্যান বিলিভ ইট। আমাদের এখানে বিয়ে হয় মানে এক একজনের কাছে কিছু না হলে 30 লাখ 40 লাখ টাকা সোনাই শুধু পারচেস করা হয়, মানে ইফ নট ইন এ ভেরি হায়ার এক্সটেন্ট। পয়েন্টটা হচ্ছে, এই যে সোনাটা ভারতে যে কালচারটা আছে, এর জন্যে আনঅ্যাকাউন্টেড সোনার যে ডেটাটা আছে ভারতের, সেটা সম্ভবত 25,000-এর একটু কম, 25,000 টনের একটু কম, যেটাকে যদি মানে 24,000 সামথিং ইজ দ্য অ্যামাউন্ট। যদি সেটা তাই হয়, ইট ইজ অ্যাকচুয়ালি ইন অ্যাডিশন অফ হাউস হোল্ড হচ্ছে 24,000 টন। আমি ওটাতে বললাম 24,000 টন হচ্ছে হাউস হোল্ড সোনা বা আনঅ্যাকাউন্টেবল সোনা। তার মানে এটাকে ইকুয়েট করে দেখো, যাদের নিয়ে কথা বলছি, জার্মানি, ফ্রান্স, ইটালি, তোমার ইউনাইটেড স্টেটস, সব কটাকে অ্যাড করেও কিন্তু এই অ্যামাউন্টটা পৌঁছানো যাচ্ছে না। তার থেকেও ভয়ঙ্কর জিনিস হচ্ছে, আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। 300 বছর রাজত্ব, 300 বছর লুটপাট হওয়ার পরে এই ডেটাটা নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে আমাদের আনঅ্যাকাউন্টেবল গোল্ড রিজার্ভস ইজ মোর দ্যান 24,000। আমাদের কোনো বাড়িতে কোনো রকম অর্থনৈতিক প্রবলেম হলেই সোনা বন্ধক দিয়ে দিই, এত সোনা। মানে আমরা নেতাজি যখন আইএনএ তৈরি করেছিল, আমরা শুনেছিলাম লোকেরা ট্রাঙ্ক ভর্তি ভর্তি সোনা দিয়ে দিয়েছিল, এবং মানে সে অনেক গল্প, সে জাপানে গিয়ে সেটা এসছিল যায়নি, সে দ্যাটস আ ডিফারেন্ট টপিক, বাট দিয়েছিল। তার মানে গোল্ড রিজার্ভস বলতে যার অথেন্টিকেটেড একটা ইনফরমেশন আমরা বারবারই ট্রান্সফার করার চেষ্টা করছি, তার থেকেও বড় জিনিস, ইট ইজ
so easily available to এবং us. আরেকটা জিনিস, এই যে স্বর্ণ মন্দির রয়েছে, বলতে গেলেই গোল্ডেন টেম্পল, আরে বাবা, এবং তার সঙ্গে সাউথ ইন্ডিয়ায় আরো প্রচুর মন্দির রয়েছে, এরকম বেশ কিছু হিসেব মাঝে মধ্যে উঠে আসে। রামেশ্বরম, স্বর্ণ মন্দির, তিরুপতি, মানে তুমি অত দূর যাচ্ছ কেন? পশ্চিমবাংলার ভিতরে মা কালীর যতগুলো মন্দির আছে, তাতে মা কালীর গায়ে যা সোনাদানা আছে, সেই সোনাদানা একটা নিউক্লিয়ার প্লান্ট তৈরি করে দিতে পারে। মানে সব কটা সোনাদানা মিলিয়ে দিলে নিউক্লিয়ার প্লান্ট তৈরি হয়ে যাবে। পয়েন্টটা হচ্ছে এত আমাদের রিজার্ভস, তো একটা অফিসিয়াল স্টেটমেন্ট, আমাদের মন্দির, আমাদের বিভিন্ন রকম ঐতিহাসিক স্থলে সোনার কথা বলা আছে, বিভিন্ন রকম স্পেস আছে আমাদের এখানে, যেই স্পেসগুলোতে আমরা জানি সোনার ইনস্টলড বেসেস আছে। গভর্নমেন্ট নিজে সেটাকে বলেছে, আর্কিওলজিক্যাল সার্ভে বলেছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছে, এরা বলেছে নিজেরা, এদের রিপোর্ট আছে নিজেদের। পয়েন্ট হচ্ছে সোনা আমাদের ভারতবর্ষের মেড বি হুইচ এভার স্টেট, সোনা ইজ এ কালচার। শুধু তাই নয়, আমাদের এখানে একটা ওম্যান ড্রিভেন সোসাইটি চলে। ওম্যানদের যখন আমরা আজকে ইন্ডিপেন্ডেন্সের কথা বলছি, লিবারালাইজেশনের কথা বলছি, ওম্যানরা কিন্তু একধারে যেমন লিবারালাইজও করছে, সেরকমই তারা গোল্ড রিজার্ভসকে বাড়াবার জন্য যে হারে পারচেস করে, সেই পারচেসটা কিন্তু আমাদের এই গোটা রিজার্ভসটাকে শুধু বাড়াচ্ছে না, ইকোনমিটাকেও সাফেল করে দিচ্ছে উপরের দিকে। যত ইকোনমি উপরের দিকে উঠছে আমাদের, তার একটা মূল কারণ কিন্তু এই ট্রানজ্যাকশনাল বিজনেস যেটা আমরা চালু করছি। বাইরের দেশগুলো তাই বুঝছে, তোমার কাছে 10টা গাড়িকে যখন তুমি সামনে রাখতে পারবো, 11 নম্বর গাড়িটাকে সামনে রাখতে পারবে। সুতরাং ইট মে হ্যাপেন যে যদি ওয়ার্ল্ড অর্ডারটা একটু শিফট হয়, মানে আমি বলছি না ইট উইল বি অ্যাবসলিউটলি টুয়ার্ডস ইন্ডিয়া, বাট ওয়ার্ল্ড অর্ডারটা যদি একটু শিফট হয় টুয়ার্ডস ব্রিক্স কান্ট্রিজ, তাহলে কি হবে? তাহলে বহু ইউরোপিয়ান দেশ এবং আফ্রিকা রিজার্ভস নিয়ে মানে কল্পনাই করা যায় না, ওদের এত রিজার্ভস আছে নিজস্ব। আফ্রিকার মধ্যে সাউথ আফ্রিকা ইজ ইটসেলফ আ ব্রিক্স ফাউন্ডিং মেম্বার, তাদের যা গোল্ড রিজার্ভস আছে কল্পনার বাইরে। সেই দেশগুলোকে যদি পরবর্তীকালে খুব ইউটিলাইজ করে রিগার্ডিং ইন্টারন্যাশনাল মানে গোল্ড রিজার্ভস, ও কল্পনারই বাইরে হতেই পারে। এবং সব থেকে বড় কথা যেটা আমি বলছি, ট্রাস্ট ফ্যাক্টর। একদম। এবং এই দেশগুলো যদি এবার ভারতের সিন্ধুকে এসে সোনা রাখে, তাহলে বিশ্বাসযোগ্যতা যেমন ভারতের কাছে রয়েছে একটা প্রত্যেকটা দেশের, কস্টিংটাও তো কম পড়বে। বিরাট কস্টিং কম পড়বে। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের এখানে লেবার কস্ট খুব কম, আমাদের এখানে মেনটেনেন্স কস্ট কম, আমাদের ওই যে তুমি এক্ষুনি ডেটাটা কি বললে, অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। এটা একটা অদ্ভুত মানে মানে ক্রস ডেটাটাই শো করছে। হ্যাঁ, ডেটাটাই শো করছে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি, অথচ আনকাউন্টেড সোনা হচ্ছে আমাদের সবার অ্যাডিটিভস একটা, মানে দিস ইজ সাচ এ ফানি ডেটা। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আমরা কতটা একটা পাওয়ারফুল জায়গায়। আমি কেন ওই সিআই এর ইন্টারভিউটা থেকে স্টার্ট করলাম, যে ও বারংবার গোটা ইন্টারভিউটা থেকে যতবারই ইন্ডিয়াকে ডাইমেনশনালাইজ করার চেষ্টা করা হলো, যে একটু বলুন ইন্ডিয়ার ভিতরে কী আছে, ও বারবারই বললো যে ইন্ডিয়াকে যত চিনি তত মনে হয় ইন্ডিয়াকে আমরা চিনতে পারছি না। এক একটা জায়গায় একটা পারসেপশন তৈরি হলো 3-4 বছর ধরে গিয়ে, তারপরে গিয়ে দেখলাম ওই পারসেপশনটা পুরো আলাদা। একদম। এই যে গত কয়েক মাস ধরে আমরা অপারেশনে সিন্দুরের পর থেকে চীনের কি অবস্থান সেটা আমরা বুঝতে পারছিলাম না, বারবার করে তারা এক এক জায়গায় এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে।